প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা এসেছি। আমরা বিগত দিনেও কিছু ক্লাস নিয়েছি, নিশ্চয়ই তোমরা সেগুলো ফলো করেছো বা দেখেছো। আজকেও আমরা সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। এবার আমি আমার পরিচয়টা একটু দেব। আমি পলাশ চক্রবর্তী, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোংলা সরকারি কলেজ, মোংলা বাগেরহাট। ক্লাস পরিচিতি। আজকে আমি যে ক্লাসটা নিব সেই ক্লাসটা দ্বারা এই বিভাগের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। প্রথমেই বলি, যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে তারা উপকৃত হবেন। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্টে যারা আছে তারা উপকৃত হবা। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার মার্কেটিং বিষয়ে যারা অনার্স করতেছো তাদের এই সাবজেক্টটা বা এই টপিকসটা আছে। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে ফিনান্স এবং ব্যাংকিং সাবজেক্ট নিয়ে যারা অনার্স করতেছো তাদেরকেও এই বিষয়টা উপকৃত হবে। এবং বিবিএস পাস কোর্সের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরাও এই বিষয়টা তাদের জানা দরকার এবং তারা উপকৃত হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন, যাকে আমরা বাংলায় হিসাব সমীকরণ নামে চিনি। তাহলে এই হিসাব সমীকরণের যে বিষয়টা, এই বিষয়টা আমরা কারা কারা এই ক্লাস থেকে উপকৃত হবে হিসাব সমীকরণ দ্বারা, সেগুলো আমরা আগেই দেখেছি। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্ট, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ফাইন্যান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং বিবিএস পাস কোর্সের ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা এই হিসাব সমীকরণ দ্বারা উপকৃত হবে। তো এখন আমরা হিসাব সমীকরণের মৌলিক যে বিষয়, সেই মৌলিক বিষয়টা একটু আলোচনা করব। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে থেকেই জানো বা জেনে এসেছো, ক্লাস 9-10 থেকে ক্লাস নবম দশম শ্রেণী থেকে এই হিসাব সমীকরণের সাথে তোমরা পরিচিত। হিসাব সমীকরণটা a = l + OE। এখানে ইলাবোরেশনটা দেওয়া আছে। a হচ্ছে আমাদের অ্যাসেটস, তার মানে সম্পদ। l হচ্ছে লায়াবিলিটিস বা দায়। আর ওই শব্দের অর্থ হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল। তাহলে এই হিসাব সমীকরণ দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে মোট সম্পদ যা হবে দায় এবং মালিকানা সত্ত্ব মিলে তাই হতেই হবে। মূল হিসাব সমীকরণ বা হিসাব বিজ্ঞানটা এই সমীকরণের উপরে নির্ভরশীল। এই হিসাব সমীকরণের a = l + OE এই হিসাব সমীকরণ যদি কখনো ভুল হয় তাহলে হিসাব বিজ্ঞান টোটালি ভুল হয়ে যাবে। অতএব এই সমীকরণের শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা একটি অঙ্ক পরবর্তীতে করব। তাহলে এই হিসাব সমীকরণের একটি বর্ধিত রূপ আছে। বর্ধিত রূপটা আমরা একটু দেখতে পাচ্ছি। আগের রূপটাই কিন্তু এখানে একটু বর্ধিত করা হয়েছে। a = l + OE + r - e - d। তাহলে এখানে আমরা পূর্ণ রূপগুলো একটু দেখি। a = অ্যাসেটস সম্পদ, l = লায়াবিলিটি দায়, OE হচ্ছে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব, r হচ্ছে রেভিনিউ, রেভিনিউ শব্দের অর্থ হচ্ছে আয়, e হচ্ছে এক্সপেন্সেস শব্দের অর্থ হচ্ছে ব্যয়, এবং d হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। তাহলে আমরা এই ইলাবোরেশনটা যদি বর্ধিত রূপে বা সমীকরণটা যদি বর্ধিত রূপে দেখি তাহলে এখানে আমরা বুঝতে পারবো মোট সম্পদের সাথে মোট সম্পদ = দায় + মালিকানা সত্ত্ব
প্লাস আই, রেভিনিউ দ্বারা আমরা আয় বুঝতে পারতেছি, প্লাস আই মাইনাস ই। ই শব্দের অর্থ এখানে দেখানো আছে এক্সপেন্সেস বা ব্যয়, আর মাইনাস করা হয়েছে ডি। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে উত্তোলন। তাহলে আমরা সম্পদ ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই বর্ধিত হিসাব সমীকরণটা আমাদের পরবর্তীতে অঙ্ক করার জন্য কাজে লাগবে। এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে, তাহলে হিসাব সমীকরণ সম্পর্কে অনেকটাই ধারণা পাবে। এখন আমরা একটু অঙ্কের সমাধান করব। তাহলে অঙ্কটা আমরা একটু চলে যাই। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং বুঝবে। আমাদের স্ক্রিনে একটা অঙ্ক আসছে, এই অঙ্কটা আমরা আগে পড়ব, বুঝবো, তারপরে সঠিক সমাধান করব। আমরা একটু আগে অঙ্কটা একটু পড়ি। দি ফলোইং ট্রানজাকশন ওয়্যার কমপ্লিটেড বাই মেঘনা ওয়াশিং ডিউরিং অক্টোবর 2014। আমরা একটু বাংলা শব্দ করে বলি যে নিচের যে ট্রানজাকশনটা দেওয়া আছে এটা মেঘনা কোম্পানির অক্টোবর মাসের 2014 সালে কার ওয়াশিং এর একটা বিজনেস, তাদের সেই কার ওয়াশিং বিজনেসের অক্টোবর মাসের কিছু ট্রানজাকশন বা লেনদেন এখানে দেওয়া আছে। তো অক্টোবরের 1 তারিখে আমরা একটু দেখি, মেঘনা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশিং বিজনেস। তাহলে মেঘনা কোম্পানি অক্টোবর মাসের 1 তারিখে 20,000 টাকা নগদ বিনিয়োগ করছে কার ওয়াশিং বিজনেস। কার ওয়াশিং বিজনেস মানে হচ্ছে গাড়ি দ্বৈতকরণ বা রিপেয়ারিং এর একটা ব্যবসা আছে, সেই ব্যবসায় সেই সার্ভিসে সে 20,000 টাকা নগদ বিনিয়োগ করছে। অক্টোবর মাসের 4 তারিখে আছে হচ্ছে দি বিজনেস বরোড টাকা 4,000 ফ্রম এ ব্যাংক এন্ড নোট পেয়াবল ওয়াজ সাইন্ড। তার মানে এই ব্যবসায় প্রতিষ্ঠানটা 4,000 টাকা ধার করছে। বরোড শব্দের অর্থ হচ্ছে ধার করছে এ ব্যাংক, একটা ব্যাংকের থেকে, এবং তারা পেইড করছে একটি নোটস পেয়াবল সাইন করছে। নোটস পেয়াবল শব্দের অর্থ এখানে হচ্ছে প্রদেয় নোট বা প্রদেয় বিল। এই প্রদেয় বিলের মাধ্যমে 4,000 টাকা বিজনেস ধার করছে একটি ব্যাংকের থেকে। অক্টোবরের 6 তারিখে আছে কার ওয়াশিং ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেজড ফর টাকা 5,000 5,000 ক্যাশ এন্ড নোটস পেয়াবল অফ টাকা 5,000। তার শব্দের অর্থ বা আমরা একটু বাংলাটা বোঝার চেষ্টা করি। এই কার ওয়াশিং ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000। তাহলে একটা ইকুইপমেন্ট কার ওয়াশিং ইকুইপমেন্ট ক্রয় করছে যার দাম হচ্ছে মূল্য ছিল হচ্ছে 10,000 টাকা, এবং সে এই জিনিসটা 5,000 টাকা নগদ পরিশোধ করছে, এবং নোট পেয়াবল অফ টাকা 5,000। নোটস পেয়াবল বা প্রদেয় বিলের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করতে হবে 5,000 টাকা, সেই মর্মে সে স্বীকৃতি প্রদান করছে। অক্টোবরের 8 তারিখে সাপ্লাইজ কস্টিং টাকা 2,000 এট পারচেজড অন অ্যাকাউন্ট। সাপ্লাইজ মানে মণিহারি দ্রব্য বা ব্যবসায় পরিচালনা করার জন্য আনুষঙ্গিক যে দ্রব্য, সেই দ্রব্যগুলো ক্রয় করছে 2,000 টাকা। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ, এখানে অন অ্যাকাউন্ট একটা শব্দ আছে, একটা ফ্রেজ আছে, এই অন অ্যাকাউন্ট শব্দের অর্থ ধারে বা বাকিতে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, মেঘনা কার ওয়াশিং কোম্পানি বা কার ওয়াশিং প্রতিষ্ঠানটা 2,000 টাকার একটি সাপ্লাইজ ক্রয় করছে এবং যা বাকিতে লেনদেনটা ঘটেছে। অক্টোবরের 10 তারিখে আছে টাকা 1,000 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেয়াবল। আমরা এখানে দেখছি যে 1,000 টাকা নোটস পেয়াবলের টাকা পরিশোধ করছে। এখন এই নোটস পেয়াবলের টাকাটা কোথা থেকে পরিশোধ করলো? অক্টোবরের 6 তারিখে। অক্টোবরের 6 তারিখে 5,000 টাকা যে 10,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করছিল, সেই 10,000 টাকা 5,000 টাকা নোটস পেয়াবল ছিল, সেই 5,000 টাকা 1,000 টাকা পরিশোধ করছে 10 তারিখে। অক্টোবরের 15 তারিখে ক্যাশ রেভিনিউ অফ টাকা 6,000 ওয়াজ কালেক্টেড। ক্যাশ রেভিনিউ মানে নগদ আয় করছে, নগদ আয় করছে 6,000 টাকা।
অক্টোবরের 20 তারিখে রেভিনিউ অফ টাকা 2000 was earned but not yet collected। আমরা সেবা প্রদান করছি 2000 টাকা অক্টোবরের 20 তারিখে, বাট নট ইয়েট কালেক্টেড, মানে যেটা এখনো পর্যন্ত আদায় হয় নাই। আমি টাকাটা সেবা প্রদান করছি, বাট এখনো তার কাছ থেকে নগদ টাকা আদায় করতে পারি নাই, পরবর্তীতে আদায় হবে। অক্টোবরের 25 তারিখে রেন্ট এক্সপেন্সেস অফ টাকা 1500 was paid for cash। রেন্ট এক্সপেন্সেস শব্দের অর্থ হচ্ছে আমরা ভাড়া ব্যয় করছি বা ভাড়া বাবদ প্রদান করছি 1500 টাকা was paid for cash, আমরা নগদে ভাড়া প্রদান করছি। অক্টোবরের 30 তারিখে সাপ্লাইজ কস্টিং টাকা 1800 was issued out of supplies purchased on October 8। অক্টোবরের 8 তারিখে আমরা যে সাপ্লাইজ ক্রয় করেছিলাম 2000 টাকা, সেই সাপ্লাইজের থেকে 1800 টাকার সাপ্লাইজ আর ইউজড, মানে 1800 টাকার সাপ্লাইজ আমি অলরেডি ব্যবহার করে ফেলছি, যেটা আমি 8 তারিখে ক্রয় করেছিলাম। তাহলে আমরা সাধারণ একটা হিসাবে আমরা দেখতে পাচ্ছি অক্টোবরের 8 তারিখে আমরা 2000 টাকার সাপ্লাইজ ক্রয় করেছিলাম এবং অক্টোবরের 30 তারিখে 1800 টাকার সাপ্লাইজ ইউজ করছি। তাহলে বাকি 200 টাকার সাপ্লাইজ এখনো পর্যন্ত আমাদের হাতে আছে, সেটা আমরা সাধারণ দৃষ্টিতে বুঝতে পারতেছি। আমার নিচে একটা রিকোয়ারমেন্ট আছে, প্রিপেয়ার এ সামারি অফ ট্রানজ্যাকশনস। এই ট্রানজ্যাকশন বা লেনদেনগুলো একটা টেবুলার অ্যানালাইসিস করতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশনে, শোয়িং দেয়ার ইফেক্টস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণের মাধ্যমে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে সবাই আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি আমাদের অঙ্কটা সঠিক সমাধান করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু বোর্ডে চলে যাই। বোর্ডে যে উপরে আমরা একটু লিখব মেঘনা কোম্পানি, মেঘনা কার ওয়াশিং কোম্পানি। মেঘনা কার ওয়াশিং অ্যাকাউন্টিং ইকুয়েশন মেঘনা কার ওয়াশিং অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন আমরা একটা শর্ট কাটবো। তাহলে শর্ট কাটার জন্য শিক্ষার্থীদের প্রথম যে সমস্যা হবে, আমরা জানি a = l + OE। তাহলে a হচ্ছে আমাদের অ্যাসেটস বা সম্পদ। তাহলে সম্পদের দিকে কতগুলো আইটেম আছে, সেই আইটেমগুলো প্রথমে আমাদের ট্রানজ্যাকশন বা লেনদেনগুলো পড়ে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি এই যে ট্রানজ্যাকশনগুলো পড়লাম অক্টোবরের 1 তারিখের থেকে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত, এর ভিতরে আমার অ্যাসেট বা সম্পদগুলো কি কি আছে আমাদের দেখি। অ্যাসেট = L liabilities প্লাস ওই বা ওনারশিপ। অ্যাসেটের দিকে আমার সম্পদের দিকে কি কি সম্পদ আছে সেই জিনিসটা একটু খেয়াল করি। আমরা প্রথমেই দেখি আমাদের ক্যাশ নামে একটা অ্যাসেটস আছে, ক্যাশ নামে একটা অ্যাসেটস আছে বা নগদ একটা সম্পদ আছে। এটা আমরা 1 তারিখে পেয়েছি। এরপরে সম্পদ আছে হচ্ছে 6 তারিখে একটা ইকুইপমেন্ট কস্টিং করছে, পারচেজ করছে, তাহলে সেটাও একটা সম্পদ আমাদের। ইকুইপমেন্ট নামে একটা সম্পদ পেয়েছি আমরা। এরপরে আছে হচ্ছে অক্টোবরের 20 তারিখে রেভিনিউ অফ টাকা 2000 was earned but not yet collected। আমরা সেবা প্রদান করছি কিন্তু এখনো পর্যন্ত টাকাটা কালেকশন হয়নি বা টাকাটা পাইনি,
সেটার নাম হচ্ছে আমাদের বিবিধ দেনাদার। আমরা যেটা পাবো প্রাপ্য হিসাব বাংলায় আরেকটা নাম হচ্ছে বিবিধ দেনাদার, সেটার ইংরেজি নামটা আমরা লিখব অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের আরো একটা সম্পদ আছে যেটা আমরা সাপ্লাইজ নামে ক্রয় করেছিলাম অক্টোবরের 8 তারিখে। সাপ্লাইজ। তাহলে আমরা সম্পদ পেয়েছি কয়টা? 4টা সম্পদ পেয়েছি। একটার নাম হচ্ছে ক্যাশ, একটার নাম হচ্ছে ইকুইপমেন্ট, একটার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, একটার নাম হচ্ছে সাপ্লাইজ। এর প্রত্যেকটার বাংলা শব্দ মনে হয় তোমরা সবাই জানো, তারপরেও বলছি। ক্যাশ হচ্ছে নগদ, ইকুইপমেন্ট হচ্ছে যন্ত্রপাতি, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব, আর সাপ্লাইজ হচ্ছে মনিহানি। এখন আসি আমরা লায়াবিলিটিজে বা দায়তে আমাদের কি কি দায় আছে একটা এই ট্রানজ্যাকশন গুলোর ভিতরে। তাহলে দায়ের ভিতরে প্রথমে আমরা দেখি সে ব্যাংকের থেকে অক্টোবরের 4 তারিখে একটা দায় আছে হচ্ছে সে ব্যাংকের মাধ্যমে নোটস পেয়াবল দিয়ে 4000 টাকা ধার করছিল। তাহলে দায়ের দিক থেকে আসে হচ্ছে প্রথমে আছে লায়াবিলিটিজে নোটস পেয়াবল। নোটস পেয়াবল। এরপরে আছে সে বাকিতে মাল ক্রয় করছিল, সেটার নাম হচ্ছে প্রদেয় হিসাব, অ্যাকাউন্টস পেয়াবল। আর ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল তো আমাদের আছে, সেটার নাম লিখব আমরা ক্যাপিটাল বা ওই বা ইনভেস্টমেন্ট। তাহলে আমরা যে সবগুলো হবে সে সবগুলো আমরা পেয়ে গেছি। অ্যাসেটের দিকে হবে 1টা 2টা 3টা 4টা সম্পদ এবং লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি মিলায়ে 1টা 2টা 3টা ছক হবে। তাহলে আমাদের মোট ছক হবে সম্পদের দিকে 4টা, লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি মিলায়ে হচ্ছে 3টা। এটা এক একটা অঙ্কের ক্ষেত্রে ছকের কম বেশি হতে পারে, যতগুলো সম্পদ থাকবে সম্পদের কম বেশি হতে পারবে, সেজন্য লায়াবিলিটিরও কম বেশি হইতে পারবে, সেজন্য ছকের পরিমাণও কম বেশি হইতে পারে। তাহলে আমরা সম্পদের দিকে মূল ছকের দিকে এখন চলে যাব। তাহলে মূল ছকের দিকে আমরা চলে গেলে প্রথমেই আমরা একটা দাগ দিলাম ডেট এবং লাস্টে এটা রিমার্কের ছক কাটবো। লাস্টের ছকটা হচ্ছে রিমার্ক শব্দের অর্থ হচ্ছে আমাদের মন্তব্য। এখন এর ভিতরে আমাদের সম্পদ পাশে হবে হচ্ছে 4টা এবং দায়ের পাশে হবে 3টা। তাহলে এই ছকটার মাঝখানে আমরা ভাগ করব, এটার নাম হচ্ছে অ্যাসেটস। অ্যাসেট শব্দের অর্থ হচ্ছে সম্পদ। এই সম্পদের ধরে আমরা 4টা ছক পেয়েছিলাম, তাহলে 4টা দিয়ে 4টা দাগ দিব। এবং লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটির ভিতরে পেয়েছিলাম হচ্ছে 3টা, এর ভিতরে 3টা ছক কাটবো। এটার নাম হচ্ছে এল প্লাস ও ই এবং মাঝখানে একটা সমান চিহ্ন। তাহলে আমাদের মূল সমীকরণ যেটা ছিল সেটার নাম ছিল হচ্ছে a = l + y। তাহলে আমরা সেই a = অ্যাসেট পেয়েছি, পেয়েছি l + y পেয়েছি। এখন আমরা সবগুলোর নাম লিখি। প্রথমে লিখব হচ্ছে ডেট। অ্যাসেটস এর পরে প্রথমে পেয়েছিলাম ক্যাশ, তারপরে ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল আমি একটু সংক্ষেপে লিখলাম, এবং সাপ্লাইজ। লায়াবিলিটি ধরে পেয়েছিলাম নোটস পেয়াবল, একটু সংক্ষেপে লিখলাম অ্যাকাউন্টস পেয়াবল এবং ক্যাপিটাল। এবং লাস্টের ধরে আছে রিমার্ক। রিমার্ক শব্দের অর্থ হচ্ছে মন্তব্য। লেনদেনের সামারি বা মন্তব্যটা লিখে রাখবেন। তাহলে আমাদের কয়টা ট্রানজ্যাকশন আছে আমরা একটু দেখি। 1 2 3
4 5 6 7 8 9 9টা ট্রানজ্যাকশন আছে। 9টা ট্রানজ্যাকশনের জন্য আমি 9টা দাগ দিব এখান থেকে। এই এক একটা ঘরে এক একটা ট্রানজ্যাকশন কার্ড হবে। 2 3 4 5 এই সব এক একজন শিক্ষক এক একভাবে তোমাদের শিখাইতে পারেন। আমি এই শখটা দিলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য আমি এই শখগুলো বা দাগগুলো দিলাম। তোমরা যদি মনে করো যে না এরকম দাগ না দিয়েও করবা তাহলেও করা যাবে, সেক্ষেত্রে দেখতে একটু অসুন্দর লাগতে পারে, আমি সেজন্য দাগগুলো দিলাম। আমরা তারিখটা বসাই 2014 সাল 2014 অক্টোবর 1। অক্টোবরের 1 তারিখে ট্রানজ্যাকশনটা আমরা আরেকবার একটু পড়ি। অক্টোবরের 1 তারিখে ট্রানজ্যাকশন আসছে মেঘনা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ টু স্টার্ট এ নিউ কার ওয়াশিং বিজনেস। তার মানে হচ্ছে মেঘনা 20,000 টাকা নগদ নিয়ে একটি কার ওয়াশিং ব্যবসা শুরু করলো। তাহলে নগদ সে কারবারে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 20,000 টাকা, সেজন্য নগদের ঘরে আমরা প্লাস করলাম বা ক্যাশের ঘরে প্লাস করলাম, এবং নগদ এবং সেই সাথে সাথে মূলধন বা ওনার সিকিউরিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমরা ক্যাপিটালের ঘরেও 20,000 টাকা যোগ করবো বা 20,000 টাকা লিখে দেবো। এবং ক্যাপিটালের সাথে যখন যোগ বিয়োগ হবে তখনই শুধুমাত্র রিমার্কসের ঘরে আমরা লিখবো বা মন্তব্যের ঘরে লিখবো। রিমার্কসের ঘরে লিখে রাখলাম ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, প্রারম্ভিক বিনিয়োগ। তাহলে 1 তারিখের ট্রানজ্যাকশনটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে নগদ 20,000 টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করতেছে মেঘনা কোম্পানি, সেজন্য নগদের ঘরে আমরা 20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, এবং সাথে সাথে ক্যাপিটাল বা মূলধনের ঘরেও সে 20,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। তার কারণ আমরা যদি বাংলায় জাবেদা করতাম তাহলে লিখতাম নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। ঠিক যদি ইংরেজিতে জাবেদাটা করতাম তাহলে লিখতাম ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ বৃদ্ধি পাচ্ছে এবং ক্যাপিটালও বৃদ্ধি পাচ্ছে, সেজন্য উভয় ক্ষেত্রে আমরা যোগ করে দিয়েছি। অক্টোবরের 4 তারিখটা একটু দেখি। The business borrowed টাকা 4,000 from a bank and notes payable was signed. অক্টোবরের 4 তারিখে 4,000 টাকা ধার করছে, কিসের মাধ্যমে? নোটস পেয়াবেলের মাধ্যমে। তাহলে অক্টোবরের 4 তারিখ আমরা একটু দেখি, নগদ ধার করছে, আমরা জাবেদা কি লিখতে পারি? ক্যাশ ডেবিট এবং নোটস পেয়াবেল ক্রেডিট। তাহলে ক্যাশের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা নগদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য নগদের ঘরে আমরা 4,000 টাকা লিখে দিলাম, এবং নোটস পেয়াবেল দায় বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে বিধায় দায়ের ঘরেও আমরা 4,000 টাকা যোগ করে দিলাম। সেই দায়টার নাম হচ্ছে কি? নোটস পেয়াবেল। সেজন্য নোটস পেয়াবেলের ঘরে শুধুমাত্র লিখলাম। এখানে ক্যাপিটালের ঘরে লিখি নাই, তার কারণ হচ্ছে আমাদের এই যে কারবারটা শুরু হয়েছিল 1 তারিখে আর এর লেনদেনটা ঘটছে 4 তারিখে, সে 4 তারিখে টাকাটা নোটস পেয়াবেলের মাধ্যমে ধার করছে, সেজন্য আমরা নোটস পেয়াবেলের ঘরে লিখলাম। অক্টোবরের 6 তারিখে আছে কার ওয়াশিং ইকুইপমেন্ট। তাহলে কার ওয়াশিং ইকুইপমেন্ট ক্রয় করছে কয় টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট ক্রয় করছে। তাহলে ইকুইপমেন্টের পরিমাণ আমাদের বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 10,000 টাকা। তাহলে ইকুইপমেন্টের ঘরে বা যন্ত্রপাতির ঘরে আমরা 10,000 টাকা যোগ করে দিলাম বা বৃদ্ধি করে দিলাম।
এবং এই 10,000 টাকার জন্য 5,000 টাকা সে নগদ দিচ্ছে, তাহলে নগদ 5,000 টাকার পরিমাণ আর হ্রাস পাচ্ছে বা চলে যাচ্ছে, সেই জন্য আমি 5,000 টাকা এখান থেকে বিয়োগ করে দিলাম। আর বাদ বাকি যে 5,000 টাকা, সেই 5,000 টাকা আবারও নোটস পেয়াবলের মাধ্যমে পরিশোধ করব। তাহলে এই নোটস পেয়াবলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমরা নোটস পেয়াবলের ঘরে যোগ করে দিলাম। তাহলে 10,000 টাকার ইকুইপমেন্ট সে ক্রয় করছে ব্যবসায়ী প্রতিষ্ঠানরা, 10,000 টাকার বিপরীতে সে নগদ প্রদান করতেছে 5,000 টাকা, এবং 5,000 টাকা পরবর্তীতে নোটস পেয়াবলের মাধ্যমে পরিশোধ করবে, সেই জন্য নোটস পেয়াবলের দায়ের পরিমাণ বৃদ্ধি পেল, সেই জন্য নোটস পেয়াবলের ঘরে আমরা যোগ করে দিলাম। অক্টোবরের 8 তারিখ আমরা একটু দেখি। অক্টোবরের 8 তারিখে সাপ্লাইজ কস্টিং টাকা 2000 টাকা পারচেজ অন অ্যাকাউন্ট, সাপ্লাইজ ক্রয় করছে বাকিতে। তাহলে সাপ্লাইজ ক্রয় করলে আমরা সাপ্লাইজের ঘরে বৃদ্ধি পাবে, সাপ্লাইজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য সাপ্লাইজের ঘরে যোগ করে দিলাম। আর এই যে সাপ্লাইজটা বাকিতে বা ধারে ক্রয় করছে, সেজন্য আমাদের অ্যাকাউন্টস পেয়াবল বা প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য প্রদেয় হিসাবের ঘরে আমরা যোগ করে দিলাম। রিমার্কসের ঘরে এখনো পর্যন্ত আর কোনো কিছু লিখি নাই, তার কারণ মূলধনের সাথে এখনো পর্যন্ত কোনো যোগ বিয়োগ হয় নাই বা আমাদের আয় ব্যয় হয় নাই, সেই জন্য এখনো রিমার্কসের ঘরে কোনো কিছু লিখবো না, লিখি নাই। অক্টোবরের 8 তারিখের পরে আছে অক্টোবরের 10 তারিখ। অক্টোবরের 10 তারিখে আছে হচ্ছে টাকা 1000 পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেয়াবল, 1000 টাকা নোটস পেয়াবলে আমরা পরিশোধ করছি। অক্টোবরের 10 তারিখ আমরা লিখে দিলাম 1000 টাকা পরিশোধ করছি, তার মানে নগদের পরিমাণ 1000 টাকা আমরা হ্রাস পাচ্ছে বা মাইনাস করে দিলাম, এবং নোটস পেয়াবলের পরিমাণও আমাদের কমে যাচ্ছে, নোটস পেয়াবলের পরিমাণও কমে যাচ্ছে, সেজন্য আমরা অ্যাকাউন্টস পেয়াবলের নোটস পেয়াবলের থেকেও বাদ দিলাম, আবার সমপরিমাণ টাকা নগদের থেকেও বাদ দিলাম। 10 তারিখের পরে আছে অক্টোবরের 15 তারিখ, একটু লিখলাম অক্টোবরের 15 তারিখ, এন্ট্রিটা একটু পড়ি। ক্যাশ রেভিনিউ অফ টাকা 6000 ওয়াজ কালেক্টেড, আমরা নগদ আয় করছি 6000 টাকা। তাহলে নগদ যদি আয় করে 6000 টাকা, তাহলে নগদের পরিমাণ বৃদ্ধি পাবে 6000, নগদের ঘরে লিখে দিলাম 6000 টাকা। এবং সাথে সাথে এটা আয় হচ্ছে আমার মূলধনের সাথে বৃদ্ধি পাবে, আয় হইলে মূলধনের সাথে আমরা যোগ করব বা প্লাস করব, আবার ব্যয় হইলে মূলধনের সাথে বাদ দেব বা মাইনাস করব। তাহলে যখনই আমরা মূলধনের সাথে লিখব বা আয় ব্যয় হবে, তখনই শুধুমাত্র রিমার্কসের ঘরে মন্তব্য লিখতে হবে, তখন এই 6000 টাকা আবার রেভিনিউ হচ্ছে বা আয় হচ্ছে, সেখানে লিখব সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ, এই সার্ভিস রেভিনিউ লিখলাম হচ্ছে শুধুমাত্র আমাদের আয় হচ্ছে সেজন্য। ঠিক যদি এরপরে কখনো ব্যয় হয় আমার, তখনও আমার রিমার্কের ঘরে লিখতে হবে বা মন্তব্যের ঘরে লিখতে হবে। অক্টোবরের 20 তারিখে আমরা একটু দেখি। অক্টোবরের 20 তারিখ, রেভিনিউ অফ টাকা 2000 ওয়াজ আর্ন বাট নট ইয়েট কালেক্টেড, আমরা সেবা দিয়েছি 2000 টাকা, কিন্তু নগদ টাকা এখনো পর্যন্ত আমার আয় হয় নাই। যেহেতু নগদ টাকা এখনো পর্যন্ত তার কাছ থেকে কালেকশন বা আমি পাই নাই, সেহেতু নগদের ঘরে আর যোগ করতে পারবো না। এটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব, আমি তার কাছে টাকাটা পাবো। আজকে তার নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই সাথে সাথে আবার আমার আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য মূলধনের ঘরে লিখে দেব। ঠিক মূলধনের ঘরে আবার যোগ করব, আবার লিখব রিমার্কের ঘরে সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ নামে লিখলাম। এটা গেল হচ্ছে অক্টোবরের 20 তারিখ। অক্টোবরের 25 তারিখে একটা ট্রানজাকশন আছে, আমরা সেটা একটু দেখি।
অক্টোবরের 25 তারিখে একটু দেখি রেন্ট এক্সপেন্সেস অফ টাকা 1500 ওয়াজ পেড ফর ক্যাশ। রেন্ট আমরা পরিশোধ করছি হচ্ছে 1500 টাকা নগদে। নগদে যদি রেন্ট পরিশোধ করি তাহলে এই 1500 টাকা হচ্ছে আমার নগদ আয় হচ্ছে না ব্যয় হচ্ছে? নিঃসন্দেহে ব্যয় হচ্ছে, ভাড়া বাবদ ব্যয় করছি। তাহলে নগদের থেকে 1500 টাকা আমি বাদ দিব। আবার যেহেতু এটা ব্যয় সেহেতু মূলধনের সাথে 1500 টাকা বিয়োগ করব বা বাদ দেব। তখন এই রিমার্কের ঘরে আমার লিখতে হবে, রিমার্কের ঘরে লিখব রেন্ট এক্সপেন্সেস। রেন্ট এক্সপেন্সেস বা ভাড়া ব্যয়, ভাড়া ব্যয় নামে আমি রেন্ট এক্সপেন্সেস লিখে রাখলাম। 25 তারিখ, এরপরে আসছে 30 তারিখ। 30 তারিখে এন্ট্রিটা আরেকবার একটু পড়ি। সাপ্লাইজ কস্টিং টাকা 1800 used out of supplies purchased on October 8। অক্টোবরের 8 তারিখে আমি যে 2000 টাকা সাপ্লাইজ ক্রয় করছিলাম, এই সাপ্লাইজের থেকে 1800 টাকার সাপ্লাইজ আমি ব্যবহার করে ফেলছি। তাহলে সাপ্লাইজ আমার মজুদ ছিল 2000 টাকা, এর থেকে এখন ব্যয় করে ফেলছি হচ্ছে 1800 টাকা। তাহলে 1800 টাকা আমি সাপ্লাইজের থেকে বাদ দিব এখন। আর যেহেতু সাপ্লাইজ বাবদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সাপ্লাইজ বাবদ ব্যয় বৃদ্ধি পেলে আমরা ক্যাপিটালের থেকে বা মূলধনের থেকে বাদ দেব 1800 টাকা। আমাদের যেহেতু এটা ব্যয় হয়েছে তখন রিমার্কের ঘরে লিখব হচ্ছে কি সাপ্লাইজ এক্সপেন্সেস। সাপ্লাইজ এক্সপেন্সেস। এখন এই 30 তারিখ পর্যন্ত আমরা এন্ট্রিগুলো বসাইলাম, কিন্তু একটা শিক্ষার্থীর বিন্দু খেয়াল করো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ বিয়োগ হবে, কিন্তু আমি প্রত্যেক লাইনে যোগ বিয়োগ করি নাই। তার কারণ আমি এই ক্যাশের লাইনের যোগফল একদম লাস্টে এনে বসাবো, সেই জন্য প্রত্যেক লাইনের যোগ বিয়োগ আমরা এখন করি নাই। এখন একসাথে সব যোগ বিয়োগ করবো। আমাদের যোগের আইটেম আছে 20000, 4000, 24000 আর 6000, 30000 টাকা আমার যোগের আইটেম আছে। তাহলে যোগের আইটেমে বসালাম 20 আর 24, 24 আর 30000 টাকা, এবং এখান থেকে বিয়োগ আছে 5000, 1000, 6000 আর 1000, 7500 টাকা। তাহলে 30000 টাকা থেকে আমি এখন 30000 টাকা থেকে এখন আমাদের বাদ যাবে হচ্ছে 5000, 1000, 6000, 1500, 7500 টাকা আমি বাদ দেব। তাহলে 22500 টাকা আবার ক্যাশের আইটেমের যোগফল। আমরা আরেকবার একটু দেখি, 20000 প্লাস আছে, 4000 প্লাস আছে, 6000 প্লাস আছে। তাহলে 20 আর 24 আর 30000 টাকা, এবং তার থেকে বিয়োগ করছি 5000, 1000, 6000, 1000, 7500। তাহলে যোগ বিয়োগ করলে দাঁড়ালো হচ্ছে 22500 টাকা আমার ক্যাশের আইটেমের যোগফল। ইকুইপমেন্টের ঘরের যোগফল আর কোনো অ্যামাউন্ট না থাকার জন্য 10000 টাকা, 10000 টাকাই বসাই দিলাম। অ্যাকাউন্ট রিসিভেবলে 2000 টাকা আছে, 2000 টাকাই বসাই দিছি। সাপ্লাইজের ঘরে 2000 টাকা ছিল, তার থেকে আমি ইউজ করে ফেলছি 1800 টাকা। তাহলে এখন হাতে আছে মাত্র 200 টাকা। এখন নোটস পেয়াবেল, নোটস পেয়াবেল আমার ছিল হচ্ছে 5000 আর 4000, 9000 টাকা, তার থেকে 1000 টাকা পরিশোধ করছি। তাহলে এখন থাকবে হচ্ছে 8000 টাকা। অ্যাকাউন্টস পেয়াবেলের ধরে শুধুমাত্র 2000 টাকা আছে, সেই 2000 টাকাই আমরা এখন বসাই দিলাম। এখন আসেন ক্যাপিটালের ঘরে। ক্যাপিটালের ঘরে ক্লাস আছে তিনটা আইটেম, একটা হচ্ছে 20000, একটা হচ্ছে 6000, একটা হচ্ছে 2000। তাহলে 20000 আর 6000, 26000 আর 2000, 28000 টাকা। 28000 টাকা থেকে আর বিয়োগের আইটেমে আছে দুইটা, একটা আছে 1500 আর একটা আছে হচ্ছে 1800। তাহলে থাকলো হচ্ছে 24700 টাকা। 24700 টাকা। এই যোগ বিয়োগটা আমরা সবাই একসাথে করে দিচ্ছি। প্রত্যেকটা লাইনেও আমরা যোগ বিয়োগ করে বসাইতে পারতাম, যেমন
20,000 এর সাথে 4,000 যোগ করে পর লাইনে ব্যালেন্স করতে পারতাম 24,000 টাকা এখানে। আবার এই লাইনের ব্যালেন্সটা এখানে বসাই দিতে পারতাম। আবার সেই 24,000 থেকে এই 5,000 বাদ দিয়ে এই লাইনে ব্যালেন্স করতে পারতাম। তখন থেকে লেখাগুলো বা সময়টা একটু বেশি লাগতো, লেখাগুলো অনেক হতো। সেজন্য আমরা সেটা না করে একবারে সব যোগফলগুলো বসাই দিছি। এখন আমাদের সম্পদ আর দায়টা সমান হতে হবে, যেহেতু সেহেতু সম্পদগুলোর যোগফল এবং দায়গুলোর যোগফল আমরা একটু দেখি কত হয়েছে। যদি এক হয়ে যায় তাহলে বুঝবো যে আমাদের হিসাব সমীকরণের অঙ্কটা করা সঠিক হয়েছে। তাহলে সম্পদগুলোর যোগফল করব এবং দায়গুলোর যোগফল করব। তাহলে দায়গুলো করি আমরা 24,700 টাকা, এর সাথে প্লাস করব সে 2,000 টাকা, এর সাথে প্লাস করব সে 8,000 টাকা। তাহলে হলো হচ্ছে 34,700 টাকা। তাহলে আমরা এখানে দায়গুলোর মোট যোগফল মাঝখানে লিখে দিলাম 34,700 টাকা। এইটার নাম হচ্ছে মোট দায়। তাহলে এখন সম্পদগুলো একটু দেখি। এই পাশে আছে ক্যাশে আছে 22,500 টাকা, তারপরে ইকুইপমেন্টে আছে 10,000 টাকা, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবলে আছে 2,000 টাকা এবং সাপ্লাইজে আছে 200 টাকা। আমাদের অঙ্ক এই পাশে যোগ করে হয়েছে 34,700 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্টে এসে সম্পদ বা অ্যাসেটের পাশেও মোট যোগফল হচ্ছে 34,700 টাকা এবং লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটির পাশে যোগফল হচ্ছে 34,700 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি বুঝতে পারতেছি, আমাদের অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি মিলে গেছে। তাহলে অ্যাসেট ইজ ইকুয়াল টু যদি লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি মিলে যায় তাহলে বুঝবো যে আমাদের অঙ্ক প্রাথমিকভাবে সঠিক হয়েছে এবং সুন্দরভাবে মিলে গেছে। তাহলে আমরা এখন দাগ দিয়ে এই জিনিসটা অঙ্কটা সমাধান ক্লোজ করে দিলাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের একটি গাণিতিক সমস্যা এবং আমরা সঠিক সমাধান করলাম। সকলে ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে বাসায় বই পড়ো। সকলকে ধন্যবাদ।